আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আরও একটি সাক্ষাৎকার নিচ্ছি আমি। ওনার নাম হলো ইব্রাহিম। ইব্রাহিম না আপনার নাম? ইব্রাহিম। ওনার নাম ইব্রাহিম। উনি একজন ব্রিটিশ ভারতীয় নাগরিক। ওনার জন্ম আসামে, এবং শুনুন ওনার মুখ থেকেই যে উনি আসামে জন্ম হলেও সেখানে থাকতে পারেন নাই। কী কারণে উনি চলে আসলেন? আপনি যে আসামে আপনার জন্ম, আসামে কোন জেলায় জন্ম ছিল আপনার? কারবুর জেলায় জন্ম ছিল। তাহলে আর থানা ছিল কোনটা? সরবক থানা। পাশে যে টাউন ছিল, এটা কি টাউন ছিল? আইটামারি টাউন। তো ওখান থেকে বরপাটা। হ্যাঁ, মহকুমা বরবাটা। আচ্ছা, যা হোক, তাহলে আসলেন কত সালে? আইটির সময়। আমরা যতটুকু জানি যে 1965 সনে একটা আইট হয়েছিল, মুসলমান হটাও। হিন্দুরা একটি মুসলমানদের উপরে একটা যুদ্ধ চাপিয়ে দিয়েছিল বন্ধুরা, যে মুসলিম হটাও। তখন মুসলিমদের উপরে একটা অমানসিক নির্যাতন নেমে আসে, তাই না? অমানসিক নির্যাতন। তখন কি বাড়িঘর কেমনে কি করলো? বাড়িঘর সব বাড়িঘর ছিল, হালাইলো, ফোড়া দিল, আগুন দিয়ে ফোড়া দিল। দিছে আলাঙ্গ বাড়ি। এরকম সব প্রত্যেকটা মুসলমান বাড়িতে। তাহলে ওই সময় কি কি সম্পদ ছিল বাড়িতে আপনাদের? গরু আছে 30-35টা। 30-35টা গরু ছিল। আর ধান চাইল, আর ঘরে পাট টুকরা চাইলে সব ফালাইতে গায়ে গেলে। বন্ধুরা, উনি বলতেছেন 30-35টা গরু ছিল। তো 30-35টা গরু থাকা সত্ত্বেও, আর গোয়াল ভরা গরু, এবং আপনার গোলা ভরা ধান ছিল, ঘরে ধান ছিল, অনেক জমি জমা ছিল। তো হিন্দুরা যখন বাড়ি ঘরে আগুন দিল, তখন আগুন দেওয়ার পরে আপনার পরে বাড়িঘর সাইডে চলে আসলেন। গরুগুলো পরে কি করলেন? খেরেপালায় সাইড দিয়ে থুয়ে আইসা বললেন। তখন আপনারা আসলেন, আসার পথে আপনাকে সমস্যা নেই? আসার পর তো যে গেছে গা, মেয়ে ছেলে নাকে কানে গয়না সেরা নিয়ে গেছে গা। বন্ধুরা, মুসলমানদের উপর যে অমানসিক নির্যাতন হয়েছিল 1965 সনের আইটের সময়, উনি বলতেছেন মহিলাদের কানের গয়না, নাকের গয়না, এগুলো টাইনা ছিঁড়া ওই সময় রাস্তায় রেখে দিছে। এই হিন্দু যুবকেরা এই কাজগুলো করছে, তাই তো? তাহলে আপনারা কয়দিন অবক্ত থেকে পরে বাংলাদেশে প্রবেশ করলেন? কয়দিন লাগছিল আসতে? তার মানে 2-3 দিন লাগছে আসতে, রাস্তাতে হাইটে আসতে। লালমনিহাট। নোংরখানা খেয়েছি। ও, লালমনিহাট। সে বন্ধুরা, লালমনিহাটটা হইলে আপনার জানেন একটা জেলার নাম লালমনিহাট। প্রথমে আমরাও জানি যে লালমনিহাটের ওই পাশে ছিল আসাম বিশাল একটা এরিয়া ছিল। ওখান থেকে ওনারা চলে আসে লালমনিহাটে আসার পরে তখন আপনার পাকিস্তান গভর্নমেন্ট তখন করছিল, নোংরখানা করছিল, তাই না? সেই নোংরখানা খায় বিভিন্ন জায়গায়, এইভাবে নোংরখানা খাইয়া ওখান থেকে তারপরে তারা পানির জাহাজে করে আইসা ওনার নামলে পরে আপনার শস্যবাড়ি ঘাটে। শস্যবাড়ি এইদিকে তখন একটা ঘাট ছিল, ওখানে নামে, ওখান থেকে পরে চলে আসেন হাইটে আসে। তাতে অনেকটা কষ্ট হয়েছে আপনাদের, অনেক কষ্ট। তো ওনার বয়সটা আসলে সঠিকভাবে বলতে পারে না। অনেক চড়াই উতরাই পেরিয়ে ওনারা সেই আসাম থেকে সর্বস্ব হারিয়ে আসাম থেকে ওনারা বাংলায় আসে। বাংলাদেশে আসার পরে ওনারা মনে হলো যে ওনারা মায়ের কোলে আসলো, তাই না? খুব শান্তি। হ্যাঁ, উনি এখনও আবেগ আপ্লুত। উনি কথা, আসামের কথা মনে হইলে, কারণ সেখানে অনেক সম্পদ ছিল ওনাদের, জমি জমা, বাড়িঘর, ঘরে ধান চাউল
টাকা পয়সা, গরু ছাগল ভেড়া অনেক কিছু ছিল, কিন্তু ওনারা যখন চলে আসে তখন ওনাদের খালি হাতে, তারপরে আসার পথে টাকা পয়সা স্বর্ণ অলংকার সব কিছু ওই চেক করে করে ওনাদের কাছে রাইখা দিত, তাই না? রাইখা দিত। তো যাই হোক, এখন আপনার বয়স যত অনুমান বলতে পারে না, তা আমরাও একটা জরিপ করলাম, ওনার বয়স 90 পার হয়েছে আর কি, 100 নাও হইলেও 100-র কাছাকাছি, 90-95 এইরকমই চলতেছে, বা 90-95-র উপরে এইরকমই। উনি সঠিক কোনো ধারণা দিতে পারেন নাই, যেহেতু পাঠশালায় লেখাপড়া করেন নাই উনি। তো যাই হোক, ওনাদের জীবনটা একটা যুদ্ধের ক্ষেত্রের মতোই ওনার জীবনটা অতিবাহিত হয়েছে বন্ধুরা। উনি আসামের কথা মনে হইলে ওনারা অনেক কষ্ট পান, যেহেতু সেখানে জমি জমা অনেক কিছু ছিল, হ্যাঁ, গোলা ভরা ধান ছিল, 30-35টা গরু ছিল, তাই না? 30-35টা গরু ছিল, হাঁস মুরগি ছাগল কবুতর প্রচুর অনেক কিছু ছিল। কি সুন্দর সাজানো সংসার, ওনাদের সেখান থেকে ফালাইয়া চলে আসতে হয়, আর শুধু জীবন নিয়ে ওনারা চলে আসে, তাছাড়া আর উপায় ছিল না। তারপরে 71 সালে একটা যুদ্ধ যায়, সেই যুদ্ধ তো দেখছেন অনেক মানুষ মারা গেছে, পাক বাহিনীরা মারছে, রাজাকাররা মারছে, তাই তো? খুব তো কেটে থাকছে, বেহারিরা হেলে যে গুলি কেটে বোম ফুটে আসছে, ওই যে জামাল গেছিলাম দেখেছি। যাই হোক বন্ধুরা, জানলেন, আমরাও দোয়া করি উনি প্রবীণ ব্যক্তি, উনি ভালো থাক। আশা করি আমাদের ইব্রাহিম সাহেব উনি আরও সুদীর্ঘ আয়ু কামনা করছি। বয়োজ্যেষ্ঠ লোক, উনি অত্যন্ত ভালো লোক। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।